Rejection of plaint under the Code of Civil Procedure CPC অর্থাৎ কোন কোন গ্রাউন্ডে একটা প্লেন্ট রিজেকশন হতে পারে, এটা হচ্ছে অর্ডার 7 রুল 11। অ্যাজ পার অর্ডার 7 রুল 11 একটা প্লেন্ট রিজেকশন হতে পারে, প্লেন্টের রিজেকশন হতে পারে অ্যাজ পার অর্ডার 7 রুল 11। এটা মনে রাখার কায়দা হচ্ছে, আমরা যখন থাইল্যান্ডে যাই সেখানে প্রচুর 7-11-এর দোকান দেখতে পাই। 7-11-এর দোকানে সব কিছুই পাওয়া যায়। তো সেই 7-11 সিপিসির ক্ষেত্রে একদম পুরো রিজেক্টেড। হ্যাঁ, সিপিসিতে 7-11 মানে হচ্ছে পুরো রিজেকশান। তো অর্ডার 7 রুল 11 থাইল্যান্ডে 7-11-এর দোকানের কথা মনে রাখলে মনে রাখতে পারবো যে 7-11 একদম রিজেক্ট। এখানে সিপিসিতে 7-11 থেকে কিচ্ছু কিনছি না আমরা। অর্থাৎ এখানে সিপিসিতে অর্ডার 7 রুল 11-এ কেস প্লেন্ট পুরো রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন একটা প্লেন্ট রিজেক্ট হচ্ছে কোন কোন গ্রাউন্ডে, সেখানে দেখা যাচ্ছে যে প্লেন্ট যেটা আছে সেটা ফান্ডামেন্টাল ডিফেক্টস যদি তার মধ্যে থাকে, লাইক ল্যাকিং অফ রিয়েল কজ অফ অ্যাকশান, বিং আন্ডারভ্যালুড, insufficiently stamped, barred by law or failing procedural rules, এই কারণে এই একটা প্লেন্ট রিজেক্ট হতে পারে। তার মধ্যে প্রথম কারণ যেটা, লাইক ল্যাকিং অফ রিয়েল কজ অফ অ্যাকশান। একটা প্লেন্টের হার্ট হচ্ছে রিয়েল কজ অফ অ্যাকশান। কজ অফ অ্যাকশান না থাকলে একটা প্লেন্ট হতে পারে না। একটা কন্ট্রাক্টের ক্ষেত্রে যেমন হার্ট অফ কন্ট্রাক্ট ইজ কনসিডারেশন, উইদাউট কনসিডারেশন কোনো কন্ট্রাক্টই হতে পারে না। কন্ট্রাক্ট যদি কনসিডারেশন না থাকে, কোনো কন্ট্রাক্টের হার্ট হচ্ছে কনসিডারেশন। একইভাবে একটা প্লেন্টের হার্ট হচ্ছে কজ অফ অ্যাকশন। তো কজ অফ অ্যাকশানই যদি একটা প্লেন্টে না থাকে তাহলে সেই প্লেনটা আলটিমেটলি রিজেক্ট হবেই। সুতরাং সেই প্লেনটা যদি আবার নতুন করেও করা হয়, আবার সেই প্লেনটা রিজেক্ট হবে, ঠিক আছে। কিন্তু বিং আন্ডারভ্যালুড অর্থাৎ যে ক্লেম করা হয়েছে, দেখা গেছে সেই ক্লেমটা যে ক্লেমটা করা হয়েছে সেই ক্লেমটা আন্ডারভ্যালুড, ঠিক আছে। প্লেন্টিভ যে ক্লেম করেছে যে অ্যামাউন্টে, সাপোজ একটা কোনো ল্যান্ডের জন্য লস্যুট করেছে বা কোনো বাড়ির জন্য লস্যুট করেছে, কোনো প্রপার্টির জন্য, কিন্তু প্রপার্টিটা ও যে দেখাচ্ছে সেটা আন্ডারভ্যালুড, ওকে আরেকবার বলার পরে ও ভ্যালুয়েশান ঠিক করতে পারেনি। এক্ষেত্রে কোর্ট প্লেন্ট রিজেক্ট করতে পারে, প্লেন্টিভের প্লেন্ট। এছাড়া ইনসাফিসিয়েন্টলি স্ট্যাম্প, অর্থাৎ যত টাকার স্ট্যাম্প দেওয়া দরকার তত টাকার স্ট্যাম্প প্লেন্টিভ দেয়নি, তাকে আবার বলার পরেও সে ওই পরিমাণ স্ট্যাম্প দিচ্ছে না, এরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু প্লেন্ট রিজেক্ট হতে পারে। বার্ড বাই ল, অর্থাৎ সে এমন একটা কিছু করেছে যেটা সেটাকে সেটা সেই ধরনের প্লেন্ট করতে বাধা দিচ্ছে, সেটা ইলিগাল কিছু একটা, ইলিগাল কোনো অ্যাকশান। ইলিগাল অ্যাকশানের ক্ষেত্রে যদি কোনো প্লেন্ট করা হয় তাহলে সেটা অবভিয়াসলি প্লেন্টটা রিজেক্ট হবে অ্যাজ পার 7-11 অর্ডার 7 রুল 11, ঠিক আছে। আর ফেলিং প্রসিডিউরাল রুলসটা কীরকম, মানে এখানে লাইক নট বিং ইন ডুপ্লিকেট প্রসিডিউরাল রুলস, অর্থাৎ কোনো প্লেন যদি করা হয় তাহলে সেটা ইন ডুপ্লিকেট কোর্টের কাছে 2 কপি দিয়ে জমা দিতে হয়। সেটা তো একটা কপি দিয়ে জমা দিয়েছে, তাকে আবার বলা হয়েছে যে তুমি আর একটা ডুপ্লিকেট কপি জমা দাও, তারপরেও সে দিচ্ছে না, দ্য প্লেন্ট উইল বি রিজেক্টেড। অর নন কমপ্লায়েন্স উইথ রুল 9, অর্ডার 7 রুল 9, এখানে রুল 9 বলতে বোঝা যাচ্ছে অর্ডার 7 রুল 9, অর্থাৎ এই অর্ডার 7-এর রুল 9-এর সঙ্গে নন কমপ্লায়েন্স যদি হয় তাহলেও প্লেনটা রিজেক্ট হতে পারে। দেয়ার আর সাম গ্রাউন্ডস ইন হুইচ এ প্লেন মে বি রিজেক্টেড। দিস ইজ আ থ্রেশহোল্ড ফিল্টার টু স্টপ ফারফিউলাস লসুইটস, মানে উল্টোপাল্টা ফারফিউলাস লসুইটস যাতে না হয় তাই জন্যই একটা ফিল্টার লাগিয়ে রাখা হয়েছে। দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফিল্টার টু স্টপ ফারফিউলাস লসুইটস, অ্যান্ড while it ends the suit, defects like valuation or stamping can often be cured by refiling, অর্থাৎ যদি একটা প্লেন্ট এই শুধু স্ট্যাম্পিংয়ের জন্যে বা ভ্যালুয়েশনের সমস্যার জন্যে সেটা রিজেক্ট হয়, তাহলে আবার সঠিক স্ট্যাম্প ডিউটি দিয়ে বা সঠিকভাবে ভ্যালুয়েশন করে আবার রিফাইলিং করা যাবে। বাট ইস্যুস লাইক নো কজ অফ অ্যাকশান অর বিং টাইম বার্ড ইউজুয়ালি প্রিভেন্ট আ ফ্রেশ স্যুট, অর্থাৎ যদি দেখা যায় লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী একটা কেস টাইম বার্ড হয়ে গেছে, অর্থাৎ কোনো হয়তো মানি স্যুটস সেটা 3 বছরের বেশি টাইম হয়ে গেছে, লিমিটেশন অ্যাক্টে সেটাকে রিজেক্ট হয়ে গেল, তাহলে সেটা তো আর নতুন করে ফাইল করলে হবে না, সেটা অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। সো টাইম বার্ড কোনো লসুইটস সেটাকে আর নতুন করে ফাইল করলেও হবে না। আর ইফ দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশান তাহলেও সে প্লেনটা করা যাবে না। গ্রাউন্ডস ফর রিজেকশন
অর্ডার 7 রুল 11, দ্যাট ইজ 7-11 অফ সিপিসি। কী হচ্ছে? নো কজ অফ অ্যাকশন ইফ দ্য প্লেন ডাজ নট স্টেট ফলস শোয়িং লিগ্যাল ইঞ্জুরি অর right to sue. The plaintiff does not state facts. The plaintiff does not state facts showing a legal injury or a right to sue. এরকম যদি হয়, অর্থাৎ কজ অফ অ্যাকশন কিছু থাকছে না, ডাজ নট স্টেট ফ্যাক্টস শোয়িং আর লিগাল ইঞ্জুরি, কোনো লিগাল ইঞ্জুরি হয়নি, মানে ইঞ্জুরিয়াস সাইনে ড্যামনো, ঠিক আছে? ইঞ্জুরিয়াস সাইনে ড্যামনো আর ড্যামনো সাইনে ইঞ্জুরিয়া, এই যে দুটো জিনিস রয়েছে, এখানে লিগাল ইঞ্জুরি হয়নি। দ্য প্লেন ডাজ নট স্টেট ফ্যাক্টস শোয়িং লিগাল ইঞ্জুরি, অর্থাৎ লিগাল ইঞ্জুরি যদি না হয় তাহলে কিন্তু মানে আমাদের প্লেন্ট করা যাবে না, নো কজ অফ অ্যাকশান। অর্থাৎ লয়ের চোখে একটা ইঞ্জুরি হতে হবে। রাইট টু সিউ, একজন যে প্লেন্টিভ তার হি শুড হ্যাভ দ্য রাইট টু সিউ, আর তার কোনো একটা ইঞ্জুরি হতে হবে, লিগাল ইঞ্জুরি আর রাইট টু সিউ, দিস আর দ্য কজ অফ অ্যাকশান। কজ অফ অ্যাকশানটা কি? কজ অফ অ্যাকশান হচ্ছে খুব ইম্পর্টেন্ট সিপিসির ক্ষেত্রে। হোয়াট ইজ কজ অফ অ্যাকশান? কজ অফ অ্যাকশান মিনস দেয়ার মাস্ট বি আ লিগাল ইঞ্জুরি or there must be a right to sue. Plaintiff must have some right to sue or there must be a legal injury to the plaintiff. So plaintiff will come to the court to mitigate his legal injury or his right to sue. এই কারণে প্লেন্টিভ আসতে পারে, এটাকেই হচ্ছে প্লেন্টিভের কজ অফ অ্যাকশান। বাট ইফ দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশান তাহলে তো সেখানে হতে পারে না। এবার হচ্ছে আন্ডার ভ্যালুয়েশন। দ্য রিলিফ ক্লেমড ইজ আন্ডার ভ্যালুড অ্যান্ড দ্য প্লেন্টিভ ফেলস টু কারেক্ট ইট আফটার দ্য কোর্টস অর্ডার। কোর্ট বলেছে এটাকে ঠিক করতে, তারপরেও সে প্লেন্টিভ সেই আন্ডার ভ্যালুয়েশন ওর যে রিলিফ সেটাকেও ঠিক করছে না। এবং ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্পিং, দ্য প্লেন্ট ইজ নট স্ট্যাম্প প্রপারলি অ্যান্ড দ্য প্লেন্টিভ ডাজ নট প্রোভাইড দ্য রিকোয়ার্ড স্ট্যাম্পস ইভেন আফটার বিং আস্কড। তাকে বারবার বলা হয়েছে তাও সে স্ট্যাম্পের ইয়েটা একবার বলার পরেও সে দেয়নি, বারবার বলছে না, একবার বলবে আর কি। বার্ড বাই ল, দ্য ল সুটস অ্যাপিয়ার্স টু বি লিগালি বার্ড, দ্যাট ইজ বাই লিমিটেশন। ঠিক আছে, লিমিটেশন অ্যাক্টের সাহায্যে এটা বলা হয়েছে যে হয়তো টাইম পেরিয়ে গেছে, হয়তো কোনো ল্যান্ডের কেস 12 বছরের বেশি ধরে পজিশানে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অলরেডি টাইম বার্ড হয়ে গেছে। দ্য পেশেন্টস প্লেন্টস ওন স্টেটমেন্ট সেটা বলছে, সুতরাং সেটা বার্ড বাই ল, এটা আর হবে না। নট ইন ডুপ্লিকেট, দ্য প্লেন্ট ইজ নট ফাইলড ইন ডুপ্লিকেট অ্যাজ রিকোয়ার্ড অ্যান্ড নন কমপ্লায়েন্স উইথ অর্ডার উইথ রুল 9F, ফেলিওর টু কমপ্লাই উইথ প্রসিডিওর্স under order 7 rule 9 that is as an example for summons। ঠিক আছে, এবার হচ্ছে কি অ্যাসপেক্টস অফ দিস, এটা হচ্ছে থ্রেশহোল্ড স্টেজ। থ্রেশহোল্ড স্টেজে এখানে কি বলছে? দ্য পাওয়ার ইজ ইউজড আর্লি অন দ্য প্রিভেন্ট ভ্যাক্সেশাস লেজিটেশনস বিফোর আ ফুল ট্রায়াল, মানে উল্টোপাল্টা লিটিগেশন আসার আগেই, ফুল ট্রায়ালের আগেই, ইটস দ্য পাওয়ার টু ইউজড ইন আর্লি স্টেজ টু প্রিভেন্ট ভ্যাক্সেশন লিটিগেশন। ভ্যাক্সেশাস লিটিগেশন যে আছে, ভ্যাক্সেশাস লিটিগেশনকে প্রিভেন্ট করা থ্রেশহোল্ড স্টেজে, অর্থাৎ আগেই, ফুল ট্রায়াল শুরু করার আগেই ভ্যাক্সেশাস লিটিগেশন যেটা থাকবে সেটা ফুল ট্রায়াল হওয়ার আগেই সেটাকে বন্ধ করা থ্রেশহোল্ড স্টেজে, অর্থাৎ মানে উল্টোপাল্টা কেস ফুল ট্রায়ালের আগেই বন্ধ করে দাও। তারপরে হচ্ছে বেসড অন প্লেইন্ট অনলি, দ্য কোর্ট প্রাইমারিলি লুকস অ্যাট দ্য প্লেইন্ট অ্যান্ড ইটস অ্যাভার্টমেন্টস, নট দ্য ডিফেন্ডেন্টস রিটেন স্টেটমেন্ট অন এভিডেন্স। বেসড অন দ্য প্লেইন্ট অনলি, দ্য কোর্ট প্রাইমারিলি লুকস অ্যাট দ্য প্লেইন্ট অ্যান্ড ইটস অ্যাভার্টমেন্টস, নট দ্য ডিফেন্ডেন্টস রিটেন স্টেটমেন্ট অর এভিডেন্স। তাহলে শুধুমাত্র যদি বেসড অন প্লেইন্ট অনলি হয়, রিটেন স্টেটমেন্ট পাওয়া যায়নি, সেক্ষেত্রে এরকম হয়। আর আউটকাম, ইফ রিজেক্টেড দ্য কেস এন্ডস বাট নিউ স্যুট ক্যান অফেন বি ফিল্ড ইফ দ্য ডিফেক্ট লাইক স্ট্যাম্পিং অর ভ্যালুয়েশন ইজ ফিক্সড, অর্থাৎ স্ট্যাম্পিংয়ে প্রপার পরিমাণে টাকা দেওয়া হয়নি বা ভ্যালুয়েশন মানে কম করেছিল, এর জন্য যদি লসুটসটা রিজেক্ট হয় তাহলে আবার নতুন করে সেই স্কোপ থাকে। আগেই বলেছি যে স্ট্যাম্পিংয়ে টাকা দিলে বা ভ্যালুয়েশন ঠিক করে দিলে এটা করা যাবে, কিন্তু যদি নো কজ অফ অ্যাকশান বা বার্ড বাই ল হয় তাহলে সেকে এন্টার করা যাবে না। কারণ বার্ড বাই ল যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে পরে কী করে সেটা করা যাবে? বার্ড বাই ল অর্থাৎ লিমিটেশন অ্যাক্টে যে লিমিটেশনের বাইরে চলে গেছে, অথবা দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশান, তাহলে নো কজ অফ অ্যাকশান হলেও আর প্লেনটার
করা যাবে না। তো দ্য কজ অফ অ্যাকশানটা কি? কজ অফ অ্যাকশান হচ্ছে আ প্লেন does not state facts showing a legal injury or right to sue। ঠিক আছে, প্লেন্টের ক্ষেত্রে যদি লিগাল ইনজুরি না হয়, লিগাল ইনজুরি হলে তবেই আমরা কোর্টে সেখানে আসতে পারে কেউ। যদি লিগাল ইনজুরি না হয় তাহলে তো সেখানে কোর্টে আসা যাবে না। ড্যামনাম সাইনের ইনজুরিয়া এরকম হলে কিন্তু কোর্টে আসা যাবে না। ইনজুরিয়া সাইনের ড্যামনা হলে তখন সেটা আসতে পারবে। দ্য প্লেন ডাজ নট স্টেট ফ্যাক্টস শোয়িং লিগাল ইনজুরি, তাহলে পরে সেখানে কোর্টে আসতে পারবে। নো কজ অফ অ্যাকশন অর রাইট টু সিউ, প্লেনটি মাস্ট হ্যাভ দ্য রাইট টু সিউ। এবার তা যদি না হয় তাহলে সেটা আসতে পারবে না। তাহলে 7-11 অর্ডার 7 রুল 11 রিজেকশন অফ প্লেন্ট। হ্যাঁ, আমরা যেটা জানলাম 7-11 অর্ডার 7 রুল 11, এভাবে করলে আমরা ভুলবো না। 7-11 থাইল্যান্ডের দোকান, এটা মনে রাখলেই মনে রাখতে পারবো। 7-11-এ রিজেকশন অফ প্লেন কী কী গ্রাউন্ডে হয় সেটাও আমরা আলোচনা করলাম। 4-5টা গ্রাউন্ড রয়েছে সেখানে। মোস্ট আগে যেটা রয়েছে সেটা হচ্ছে নো কজ অফ অ্যাকশান। কজ অফ অ্যাকশানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ফান্ডামেন্টাল ডিফেক্টসের মধ্যে পড়ছে। তাহলে নো রিয়েল কজ অফ অ্যাকশান, কজ অফ অ্যাকশান থাকতেই হবে। এবং আন্ডারভ্যালুড ইনসাফিসিয়েন্টলি স্ট্যাম্পড হলে হবে না, বার্ড বাই ল হলে হবে না, অর ফেলিং প্রসিডিউরাল রুলস লাইক নট বিং ইন ডুপ্লিকেট অর নন কমপ্লায়েন্স উইথ রুল 9। রুল 9-এর সঙ্গে নন কমপ্লায়েন্স হলে তখনও এটা হবে না। সুতরাং এই রুল 9 এটা হচ্ছে অর্ডার 7 রুল 9, ঠিক আছে, রিড উইথ অর্ডার 7 রুল 9। তাহলে আমরা জানলাম যে 7-11 হচ্ছে এই অর্ডার 7 রুল 11 রিজেকশন অফ প্লেন্ট, এবং কী কী গ্রাউন্ডে রিজেকশন হচ্ছে এবং কেন এটা রিজেকশনটা প্রথমে করা হচ্ছে, যে আর্লি স্টেজে এটা রিজেকশন করে দিলে পারে ভেক্সেসাস যে লিটিগেশন সেগুলোকে আমাদের বিফোর ফুল ট্রায়াল সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, টু প্রিভেন্ট ভেক্সেসাস লিটিগেশনস বিফোর ফুল ট্রায়াল। ঠিক আছে, এবং এর আউটকামটা কি রিজেকশনের আউটকাম হচ্ছে যদি রিজেক্ট করা হয় তাহলে নিউ ল সুটস ক্যান বি ফাইল্ড, ওভারকামিং দ্য ডিফেক্ট। যে ডিফেক্ট আছে সেগুলোকে ইয়ে করে, যেমন মনে করো স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে স্ট্যাম্পিং ঠিক করে দেওয়া বা ভ্যালুয়েশনটা আবার ঠিক করে দেওয়া, এগুলো হবে। কিন্তু ইফ ইট ইজ মানে দেয়ার ইজ নো কজ অফ অ্যাকশান যদি না থাকে বা বার্ড বাই ল হয় তাহলে কিছুতেই আর হবে না। এই হচ্ছে আমাদের 7-11। ঠিক আছে।